नमस्कार उत्तर कलकाता থেকে আমি প্রদীপ কুমার দা এই মুহূর্তে রয়েছি उत्तर কলকাতার একটা স্বনামধন্য জিমনাসিয়াম प्राचीन জিমনাসিয়াম उत्तर কলকাতার বিকে পাল পার্কের বিএবিএস জিমনাসিয়াম যে জিমনাসিয়াম স্থাপিত হয়েছিল इंग्राजी 1900 খ্রিস্টাব্দে देखते देखते बहु मानुषेर पदधूलि पड़ेছে आमादेर এই জিমনাসিয়ামে बहु मनीषीर पदधूलि पड़ेছে এই জিমনাসিয়ামে আপনাদের সকলের শুভেচ্ছা আশীর্বাদে देखते देखते জিমনাসিয়াম 122 বছরে পদার্পণ করেছে। এমন একটা আমি জিনিস দেখাচ্ছি, প্রথমে জিনিসটা আপনারা ভালো করে লক্ষ্য করুন। দেখতেই পাচ্ছেন একটি ট্রের ওপর বহু কাঁটা, যাকে কাঁটা বললে ভুল হবে, একেবারে বলবো আমি যাকে বলবো বাংলা ভাষায় গজাল। গজালের মাথাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুচলো। এটাকে এই খেলাটার নাম হচ্ছে নেইল বেড। এই খেলাটা আমাদের জিমনাসিয়ামে আপনারা জানেন যে প্রাচীনের আগেকার দিনেরকার মানুষ এই বিএবিএস জিমনাসিয়ামের খেলাকে বলতো সার্কাসের খেলা। হ্যাঁ, জীবজন্তু নিয়েও এক সময় খেলা দেখানো হয়েছে। একটু আস্তে। আমরা এই মুহূর্তে যাকে আপনারা দেখতে পাচ্ছেন নেল বেডের পাশে বসে রয়েছে বর্তমানে নিয়ে এই সমিতির অর্থাৎ বিএবিএস জিমনাসিয়ামের বর্তমান সভাপতি মাননীয় স্বরূপ দত্ত। ওনাকে দেখানোর অর্থ যে এই যে নেল বেড সর্বশেষ যিনি খেলা দেখাতেন, আমাদের জিমনাসিয়ামের যে সর্বশেষ খেলা হতো, যার জন্য মানুষের ভিড় উপচে পড়ত, এবং এই খেলাটা দেখানোর সময় দর্শকবৃন্দ আমরা নিজেরা চোখে দেখেছি, চোখে চাপা দিত, অনেকে মুখ ঢাকা দিয়ে মুখ ঘুরিয়ে রাখত। স্বরূপ দত্ত যখন বাজনার তালে তার ছাতি নিয়ে বেরিয়ে আসতেন বাঘের মতো ছাল পড়ে, তখন তিনি মানুষের উৎসাহিতে তাদের সবাইকে যাকে বলে অভ্যর্থনা জানিয়ে আস্তে আস্তে কাঁটার কাছে যত আসতেন আমাদের ততক্ষণে বুক যাকে বলে কেঁপে উঠত। তার কারণ স্বরূপ দত্ত যখন এই বেডের ওপর, আমি শুধু দেখাবো কিভাবে, পরবর্তী সময় দেখাচ্ছি স্বরূপ দত্ত কিভাবে শুতেন। সেই স্বরূপ দত্ত এখন বয়সের ভারে তবুও তিনি এখন বডিকে ফিট রেখেছেন। বর্তমানে তিনি একজন ফিজিওথেরাপিস্ট এবং সিনিয়র ফিজিওথেরাপিস্ট, কিন্তু তিনি কিন্তু এখনো শরীরচর্চা ছাড়েননি। নিয়ম করে মেপে খান, যেটুকুনি শরীরচর্চার মেন প্রয়োজন। আপনাদের পুরো কাঁটাটাকে ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন ছোট ছোট ছেলেমেয়েরা অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে, অবাক হয়ে, এবং প্রাক্তন যারা বয়োজ্যেষ্ঠ তারা ওখানে বসে রয়েছেন। জিপুদা ওদিকে আমাদের জিমনাসিয়ামের আমাদের মাননীয় সম্পাদক তিনিও রয়েছেন, অরুণ দত্ত কাউদা। এদিকে রয়েছে ছেলেরা, এরা একটু বড়, এদিকে রয়েছেন অপেক্ষারত মায়েরা। এইবার আমি সরাসরি চলে যাব স্বরূপ দত্তের কাছে। কিভাবে ইনি এটা প্র্যাকটিস করেছিলেন, কিভাবে, তার থেকে এই সমস্ত গল্পটা শুনুন। মায়েদের একটু অনুরোধ করবো আপনারা একটু আস্তে কথা বলবেন। মাননীয় স্বরূপ দত্ত, জোরে। আমাকে প্রদীপ দা আজকে এই পুরনো ইতিহাস তুলে ধরার জন্য অনুরোধ করেছে। আমরা এই পুরনো ইতিহাসকে ধরে রাখতে চাই। আগামী প্রজন্ম যারা আজকে ছোট ছোট ছেলে মেয়ে যারা বসে রয়েছে তারা এর ইতিহাস কেউ জানে না, এবং তারা কোনোদিন এই ধরনের কঠিন খেলা দেখাতে পারবে কিনা এটা আমি নিশ্চিত নই। এই কারণ তখন আমাদের সময় আমরা অনেকগুলো ভাই বোন ছিলাম, কোনো খেলা দেখাতে গিয়ে দুর্ঘটনা ঘটবে এ ভাবনাটা আমাদের বাড়ির অভিভাবকদের মধ্যে ছিল না। তখনকার দিনে কঠিন খেলা দেখানোটাই
একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের মধ্যে আজকের সেই পরিস্থিতি নেই। প্রত্যেক বাবা মায়েরই একটা কি দুটো করে ছেলে মেয়ে, তারা কেউ চায় না এরকম কঠিন খেলা দেখিয়ে নিজের বিপদ রেখে আনুক। অবশ্য আজকে এই খেলাটা যখন দেখানো হয়েছিল সেই সময়কালে যে আইনি ব্যবস্থা ছিল, আজকে সেই আইনি ব্যবস্থার পরিবর্তন ঘটে এই খেলা দেখাতে গেলে আজকে লাইফ বন্ড দিতে হবে। কোনো দুর্ঘটনা ঘটে গেলে তার দায় দায়িত্ব নিতে হবে প্রতিষ্ঠানকে। কিন্তু আমি যে সময় এই খেলা দেখিয়েছি, আমার 50 বছর বয়স পর্যন্ত এই খেলা দেখিয়েছি। শেষ বছর আমার যতদূর মনে আছে, বিকেপাল পার্কের আমাদের ক্লাব সংক্রান্ত সামনের যে অংশটা, এই অংশেতে তখন খেলাটা দেখানো হয়েছিল। তৎকালীন এখানকার যে কাশীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তারক বন্দ্যোপাধ্যায়, 2000 সালে শেষ তিনি এই খেলাটা দেখতে এসেছিলেন। আমি 1975 সাল থেকে 1975 সালের একটা ইতিহাস আছে। 1975 সালে বেনিয়াটোলা আদর্শ ব্যায়াম সমিতির 75 বছর প্ল্যাটিনাম জুবলি, সেই সময় এই ধরনের কঠিন খেলা শুরু করেছিলাম। সেই 75 সাল থেকে 2000 সাল পর্যন্ত বাংলার বিভিন্ন প্রান্তে আমি এই ধরনের কঠিন খেলা দেখিয়ে মানুষের মন জয় করতে পেরেছিলাম। এবং আমাদের এই সমিতি সেই খেলার জন্যে অনেক গর্ববোধ করেছিল। সেই খেলা আজকে যেভাবে তখন দেখানো হতো আজকে সেইভাবে দেখানো সম্ভব নয়। আমারও বয়সের ভার, আমাকে এই খেলাটা তো আজকে দেখাতে বললে আমার পক্ষে সম্ভব হবে না। কেন, এতে সবথেকে বড় হচ্ছে আমরা যাকে মেডিটেশন বলি, মনোসংযোগ বলি। এই মনোসংযোগ করবার সময় আমি 1 ঘন্টা কারোর সঙ্গে কথা বলতাম না, আমি নিজের শরীর সংক্রান্ত বিষয়ে ভাবতাম। এবং খেলাটা দেখানোর জন্যে যে কৌশল ব্যবহার করতে হতো, শারীরিক এবং মানসিক কৌশল, সেই শারীরিক এবং মানসিক কৌশল ব্যবহার করার জন্যে আমাকে 1 ঘন্টা কাল প্রায় সময় দেওয়া হতো। আমাদের যিনি ব্যবস্থাপনায় দায়িত্ব নিয়ে কাজ করতেন, অর্থাৎ আমাদের যে শিক্ষাগুরু ছিলেন প্রয়াত সত্যপদ দে, তিনি যখন আমাকে এই খেলা দেখানোর জন্য স্থির করলেন যে এই খেলাটা তোমাকেই দেখাতে হবে, তা আমি তখন সত্যপদ দে সম্পর্কে আমার মেসমশাই, আমি তাকে বলেছিলাম যে আমার পক্ষে এটা সম্ভব হবে কি হবে না, আমি পারবো কি পারবো না আমি জানি না। তো তখন আমাকে, উনি একটু ধর্মভীরু লোক ছিলেন, উনি তখন ধর্মের কথাকে সামনে নিয়ে এসে বললেন, আমি বলছি তুমি করো, কোনো অসুবিধা হবে না, ঠিক পারবে। এই উৎসাহ আমার মধ্যে তৈরি করে দিয়েছিল। সেই উৎসাহে আমার মানসিক এবং শারীরিক শক্তি এই কণ্ঠক সজ্জায়, বাংলাতে বলা হয় কণ্ঠক সজ্জা, এই কাঁটার ওপরে খালি গায়ে শুয়ে বুকের ওপরে একটা বড় পাথর এখানে পড়ে আছে আমাদের জায়গায়, সেই পাথরটাকে তুলে বুকের ওপরে রাখা হতো এবং তার উপরে পিরামিড আকৃতিতে আজকের যারা সহসভাপতি, সম্পাদক এবং যারা আমার সমবয়সী বা আমার কাছাকাছি বয়সের, তারা আমার বুকের উপরে দাঁড়িয়ে পিরামিডের আকৃতি তৈরি করত। সেই পিরামিডের আজকের যে এই প্রদর্শনী, এই বিষয়ে যে আজকের আলোচনা করবার জন্য বলছে, এই প্রদীপ দাও এক সময় আমার এই খেলাতে অংশ নিয়েছিল, তখন তার বয়সটা অনেক কম ছিল, ছোট বয়স ছিল, কিন্তু আজকে প্রদীপ দাঁড়ও বয়স প্রায় 60-এর দরজায়। এই বয়সেও সে আজকে যতটা পারে
ছোট ছোট ছেলে মেয়েদের শিক্ষা দিচ্ছে শরীরচর্চা সংক্রান্ত বিষয়। এই খেলা দেখানোর একটা পদ্ধতি আমি যদি দেখাই, আমি শুতে পারবো না এর উপরে এখন, কারণ শরীরের সে ক্ষমতা নেই, কিন্তু কৌশলটা দেখাতে পারি কোন কৌশলে আমাকে এই বেডের ওপরে শুতে হতো এবং কোন কৌশলে এই বেড থেকে ওঠানো যেত। সেটা হচ্ছে তৎকালীন সময় যা দেখানো হয়েছিল তাকে আমি আর নতুন করে দেখাতে পারবো না। বাইকের কথাটা একটু বলবেন। তবে এই খেলাটা আজকে যা দেখছে মানুষ এই নেলবেডের ওপরে, কণ্ঠক সজ্জার ওপরে যখন একটা পিরামিড আকৃতি হতো, এটা যেমন আছে, তেমনি আমার এই কাঁটাটার ওপরে শুয়ে পড়ার পর মানুষজন দূর থেকে অনেকে প্রদীপ দা বলেছে চোখে চাপা দিতে, ইভেন আমার বাড়ির লোকেরাও ঠিক সহ্য করতে পারতো না, আতঙ্কিত হতো। খেলাটা দেখানোর আরেকটা নতুন চেহারা ছিল যে এনফিল্ড আমার বুকের উপর দিয়ে হেভি এনফিল্ড বুলেট গাড়ি চালিয়ে নিয়ে যেত। আমি এই কাঁটাটার ওপরে খালি গায়ে শুয়ে থাকতাম, দুই প্রান্ত থেকে দুটো মোটর বাইক ওপর দিকে উঠতো, বুকের ওপরে স্টেবল করত, ধীরে ধীরে আবার গতিপথে নিজের গাড়িটাকে এগিয়ে নিয়ে যেত। এটাই ছিল তৎকালীন সময়কার এক কঠিন খেলা। সেই খেলার আজকে যে এই ইনস্ট্রুমেন্টটা দেখানো হচ্ছে, এই ইনস্ট্রুমেন্টটাও দেখে মনে হয় আমার মতো বার্ধক্যজনিত অবস্থায় দুর্বল হয়ে গেছে, তার কিছুটা অংশ নিচে দিকে ভেঙে পড়েছে। কাঁটার ওপরে যে চেহারাটা রয়েছে সেই চেহারাটাও দেখলে মনে হয় জরাগ্রস্ত আমারই সমবয়সী, তার চেহারায় মনে হয় যে এরকম কঠিন এক পরিস্থিতির মধ্যে কি করে এই খেলা দেখানো হতো। এটা মানুষের কাছে আজকে নাটকীয় ঘটনা হয়েছে, অবিশ্বাস্য ঘটনা হয়েছে, কিন্তু যারা এই বেনিয়াটোলা আদর্শ ব্যায়াম সমিতিকে চেনে, যারা এখানকার পুরনো বাসিন্দা আছে, যাদের বয়স ধরে নি আজকে 40-50 বছর, তাদের এই ইতিহাস জানা আছে, দেখা আছে। আজকের যারা নতুন প্রজন্ম আমাদের কাছে এসেছে, আমাদের কাছে খেলাধুলো শিখছে, তারা কিন্তু এই বিষয়টা শুধুমাত্র গল্পের মতোই শুনছে। শুধুমাত্র ইতিহাসের খাতায় বেনিয়াটোলা আদর্শ ব্যায়াম সমিতির এই যে কণ্ঠক সজ্জায় খেলা দেখানো হতো, সেই খেলাটা ইতিহাসের খাতাতেই রয়ে গেছে, কিন্তু তা বাস্তব জীবনে আর সম্ভব হবে বলে আমার মনে হয় না, কারণ আমি যতটুকু বুঝছি এটুকুই আমার ধারণা। আচ্ছা, আমরা এবার চলে যাচ্ছি সমর মজুমদার। এই মুহূর্তে আপনার বয়সটা যদি একটু বলেন। বয়স এখন 55। আচ্ছা, আপনি তো এই খেলাটা দেখেছেন। এই খেলাটা দেখানোর পর স্বরূপবাবু যখন শুয়ে খেলাটা হয়ে যেত, তারপরে ঘটনাটা একটু বলুন। আমরা ছোটবেলায় তাকে আমি দেখেছি, তাকে বাইকটা চলে যাওয়ার পর হাত ধরে তাকে টেনে তোলা হতো, পিঠে এরকম গর্ত পুরো মনে হচ্ছে বসন্ত হয়ে গেছে পিঠটা, বেশ সেরকম দাগ পুরো পিঠে ভর্তি হয়ে যেত। তখন তাকে ডেটল বরফ ঘষা হতো সেই দাগটাকে মেলানোর জন্য, এবং তার আগে এটাকে মধ্যে ডেটল ফেটল লাগিয়ে দেওয়া হতো, ওয়াশ করে দেওয়া হতো। ওয়াশ করার পর তারপর যখন উঠতো, তখন এক জায়গায় একটু রক্ত যখন বেরোতো, তার সঙ্গে সঙ্গে ডেটল, এবং তারপরে আপনি কি মনে করেন এটা সবচেয়ে সাংঘাতিক খেলা? দুর্দান্ত সাংঘাতিক খেলা ছিল। আমি মায়েদের মধ্যে কাউকে জিজ্ঞেস করছি, আপনাদের কি মনে হয় এটা কতটা সাংঘাতিক খেলা? বলুন, আপনি এটা বলুন। হ্যাঁ, প্রচন্ড সাংঘাতিক। কেন, এটা পেরেকের উপর না। আপনি একটু হাত দিয়ে দেখুন, মায়েরা একটু আসুন। হ্যাঁ, এবার কি মনে হয়, আপনার কি মনে হচ্ছে এটা দেখে? প্রচন্ড সাংঘাতিক খেলা, এটা করা মানে অস্বাভাবিক ব্যাপার। যে কোনো মুহূর্তে করা যেতে পারেই না, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে, একদম আসতে পারেই। তো মায়েরা যারা ছেলে মেয়েদের যারা গার্জেন, তারাও কি বলছে তাদের কথাও শুনে নিলাম। আমরা দেখতে পাচ্ছি যে স্বরূপবাবু, আপনি যখন এই খেলাটা শুরু করেছেন তখন আপনার বয়সটা কত? তখন আমার বয়স ধরে নি 22 থেকে 24 এরকম। আর টানা ক বছর দেখিয়েছেন? প্রায় 25 বছর। বছরে কবার দেখাতেন? এটা নিশ্চিত নয়, কারণ আমরা বিভিন্ন জায়গাতে খেলা দেখানোর জন্য কলসে যেতাম। বললাম বাংলার বিভিন্ন প্রান্তেই খেলা দেখানো হয়েছে,
আমি চলে আসছি আমাদের মাননীয় সম্পাদক, এই জিমনাসিয়ামের সম্পাদক অরুণ দত্ত, তার কিছু কথাও আমি শুনবো। অরুণ বাবু একটু এদিকে আসুন। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে ক্লাব ছুটি হবে, আমরা হ্যাঁ প্রস্তুত, একটুখানি হ্যাঁ একটু সময় নিচ্ছি। এই হচ্ছে অরুণ দত্ত, বর্তমান সম্পাদক, তার থেকে কিছু কথাও শুনে নেব। এই খেলা সম্বন্ধে একটু আপনি বলুন। এটা যারা কম দেখেছে বা দেখেনি তাদের কাছে এটা মানে কল্পনাও করতে পারবে না। খুব মানে কি বলবো, ঝুঁকিপূর্ণ একটা খেলা। এটা আমরা দেখে দেখে অভ্যস্ত। আমরা ছোটবেলা থেকে দেখতাম বলে এগুলো আমাদের কাছে ইয়ে লাগতো না। আমরা দেখতাম এর আগে সীমন্ত দা, বাচ্চু দাকে দেখেছি, মানে স্বরূপ দত্তর আগে। হ্যাঁ, আমরা বাচ্চু দাকে এটা করতে দেখেছি। তারপরে অল্প কিছুদিনের জন্য সুশীল দত্ত বুড়োদাকে দেখেছি এটা করতে। আচ্ছা, এইটা করতে গিয়ে মানে কি আগে চেহারা করা দরকার? অবশ্যই চেহারার দরকার। মাসেল না থাকলে তো এটা যে কোনো একটা রোগা পটকা চেহারা চামড়া ফামড়া ফুটো হয়ে যাওয়ার চান্স আছে, এমনকি হাড়ও ফুটো হয়ে যেতে পারে, যেতেও পারে। আচ্ছা, তারপর ঠিক মতো না কায়দা করে করতে পারলে হাড় ফাড় যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। এবং বাইকটা যে কোনো মুহূর্তে গলায় চলবে। বাইকটা অনেক পরে, বাইকটা পরে আগে পাথরের ওপর প্রায় 12-14 জন ছেলে, হ্যাঁ না 5 বা 7 ব্যালেন্সের ওপর একটা কাঠের তক্তা লাগানো হতো, তার আগে একটা পাথর থাকতো এখানে। হ্যাঁ, পাথর দেখিয়েছি। তারপর একটা ছোট পাথর, তার উপরে কাঠের তক্তা, তার উপরে বেশিরভাগ ক্ষেত্রে 5 জন, কখনো কখনো 7 জন ছোট বাচ্চা হলে। তাদের ওঠার মধ্যেও ট্রেনিং দরকার থাকতো। হ্যাঁ, নাহলে চাপ দিল। নামার মধ্যেও ট্রেনিং। আপনি জীবনে উঠেছেন ওনার এতে? অবশ্যই উঠেছি। আচ্ছা, একটু বলুন। আমাদের তখন উঠতাম বাচ্চুদার ব্যাপারে, তখন স্বরূপ দত্তের উপরে আমরা উঠিনি, কারণ তখন আমরা ওকে হেল্প করবার জন্য পাশে থাকতাম। বীরেশ্বর উঠেছে, পান্নারা এরা উঠেছে, আমিও উঠেছি। তখন ওই কাঠের তক্তাটা ধরবার জন্য আমাদের সাপোর্ট থাকতে হতো, না হলে মুশকিল। আচ্ছা, আপনি কি মনে করেন আগামী প্রজন্মে কেউ এই কাটার খেলাটা কেউ এদের মধ্যে দেখাতে পারবে? এইরকম ভাবে ভবিষ্যৎবাণী করা সম্ভব না। কে করে দেবে সেটা হতেই পারে। রেকর্ড হয় গড়া হয় ভাঙার জন্য, এরপরে কেউ এসে সেই রেকর্ড ভেঙে দাঁড়াতেও পারে, কোনো ব্যাপার না। করতে গেলে সাহস দরকার এবং যথেষ্ট মনের জোর দরকার। তাহলে আমি সৌরভবাবুকে একটু অনুরোধ করব যে একটু টেকনিকটা আপনি দেখান, যে কিভাবে শুতেন। আমরা জোরে হাততালি দেবো, টেকনিকটা যেই দেখাবেন উনি। একটু পেছিয়ে যাবেন, আপনারা জোরে হাততালি দেবেন। টেকনিকটা কিন্তু খুব কঠিন, টেকনিক কিন্তু খুব কঠিন, জোরে হাততালি দেবে। কিভাবে আসতেন উনি, দেখো কিভাবে উনি আসতেন। আগে আসার টেকনিকটা উনি কিভাবে আসতেন। মিউজিক বেজে উঠতো, গ্রিন রুম থেকে উনি সেজা বুকের ছাতি খুলে, যাকে বলে একটা কি বলে ওটাকে, অসুরের চেহারায় আসতেন। কিভাবে, আসুন হাততালি জোরে। ভয় তখন একটা কাজ করতো, ভয় আমার মধ্যে ছিল না। এখন যে ভয়টা এসেছে, তখন সেরকম কোনো ভয় ছিল না, যার কারণে আমি এই খেলাটা দেখাতে খুব তুচ্ছ মনে করতাম নিজের এই খেলাটা। আচ্ছা, বাইকটা যখন স্টার্ট দিয়ে গক গক করে আওয়াজ হতো, ভয় লাগতো কিনা? তাকে ইশারা করতাম, ভয় পেতাম না কোনোভাবেই, 1 সেকেন্ডে আমি ভয় পেতাম না। তবে একটা দুর্ঘটনা ঘটেছিল, দুটো এসব খেলা দেখাতে গেলে ঘটে। আহিরিটোলা দোলনা পার্কে বাংলার 1400 বর্ষ উদ্বোধন হচ্ছে, কোচি সাহা দায়িত্ব নিয়ে বেনিয়াটোলা আদর্শ ব্যায়াম সমিতিকে ওখানে খেলা দেখাতে বলেছিলেন। রাত্রি 2টোর সময় যখন আমি এই খেলাটা দেখাচ্ছি, তখন ওই মোটর বাইক পাসিং করতে গিয়ে কাঠের প্ল্যাটফর্মটা ভেঙে যায় এবং আমার এখানে মুখের পিঠে চাকা রড এবং চাকার এখানে লেগে গিয়ে দুর্ঘটনা ঘটেছিল। তবে সেই দুর্ঘটনা, সেটা কি মেজর দুর্ঘটনা ছিল? মেজরই ছিল। পিঠের মধ্যে প্রায় লোহার রড ঢুকে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এসব দুর্ঘটনার বিষয় আছে। তো সেসবগুলো আমি কখনো মনের মধ্যে রাখিনি যে আমার এই দুর্ঘটনা ঘটেছে, আমি আর আগামী দিনই করব না বা পারবো না। যাই হোক, আপনি একটু টেকনিকটা দেখান, জোরে হাততালি দেবে, জোরে হাততালি দেবে। আমাদের করার পদ্ধতিটা কি ছিল, এটা টেবিলে একটু জোরে বলবেন। হ্যাঁ, এটা থাকার কথা মাটিতে, কিন্তু টেবিলে আছে, ওইদিকে একটু সাপোর্ট দেব, উল্টে যেতে পারে। জোরে হাততালি দিয়ে যাও, জোরে উনি জোরে বলবেন, বলো। করার সময় হচ্ছে আমার টেকনিকটা থাকতো এই যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশে আমার হাতটা ধরে, একটু ফাঁকা অংশটা দেখিয়ে দিই, একটু দেখিয়ে দিই। এই ফাঁকা অংশে হাতটা থাকে, বেশ। পায়ের পজিশন আমার এরকম হয়ে যেত। আমি এই ফাঁকা অংশে রাখার পর হাততালি জোরে, দেহটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে গিয়ে এরকম ধরে দিই, এর উপরে আস্তে আস্তে জোরে হাততালি। কিন্তু এখন আমি এটা করছি না। এই মুহূর্তে করতে গেলে
যে কোনোভাবে আমার একটা দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং আজকে শুধুমাত্র ছোট ছোট ছেলে মেয়েদের কাছে একটা উদাহরণ হিসেবে দেখানো যে এরকম কঠিন খেলা দেখানোর পরিস্থিতির মধ্যে থেকে আমাদের বেনিয়াটোল আদর্শ ব্যায়াম সমিতি 122 বছর পার করেছে। এই 122 বছর কাল আগে এই যে খেলা শুরু হয়েছিল, আজকে করবার মতো সেরকম ধরনের কোনো মানুষ এখানে এখনো হয়নি। আগামী দিন জানি না, আমাদের সম্পাদক বলেছে হয়তো কিছু কেউ করতে পারে, তবে আমার এখন পর্যন্ত ধারণা নেই যে এই ধরনের খেলা কেউ দেখাতে পারে। এই যে চেয়ারটা আপনাদের দেখাচ্ছি, এই চেয়ারের বয়স প্রায় আমাদের মানে যাকে বলবে আমাদের পূর্বপুরুষরা এই চেয়ারটা ব্যবহার করে গেছেন। এর ওজন না দেখলে বোঝা যাবে না, প্রায় 100 বছরেরও প্রাচীন। এরপর আমরা শুধু মাত্র অপেক্ষা ছুটির জন্য শুধু একটা জিনিস দেখিয়ে দেবো আপনাদের। এই যে পাথরটা আপনারা দেখছেন, এই পাথরটার ওজন হচ্ছে 16 মণ। আমাদের এখানে জিমনাসিয়ামে যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরটার ওজন হচ্ছে 16 মণ। এই 16 মণ পাথর আমাদের মাস্টার মশাই যিনি ছিলেন, তিনি এর সঙ্গে আরো মোটা চেন, আরো 5 মণের চেন দিয়ে গলায় ঝুলিয়ে বেড়াতেন। তাহলে আজ এইটুকুনি থাক, আবার বাকি কথা পরে হবে। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে বিএবিএস জিমনাসিয়াম থেকে আমি প্রদীপ কুমার দা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।